বর্তমান সময়ে বেশ আলোচিত এক নাম পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। বেনজিরের নজিরবিহীন দুর্নীতি রীতিমতো টক অব দ্য কান্ট্রিতে রূপান্তরিত হয়েছে। রাজনৈতিক অঙ্গনেও চলছে আলোচনার সমালোচনার ঝড়, যেখানে বিরোধী দল বলছে 15 বছরে সরকার শুধু একজন বেনজিরকে তৈরি করেনি, এরকম অসংখ্য বেনজির রয়েছে। দেশ এখন লুটেরা মাফিয়াদের দখলে। অন্যদিকে যাকে নিয়ে এত আলোচনা এত সমালোচনা, তার অবস্থানে জানেন না ক্ষমতাসীন দলের মন্ত্রীরা। বেনজির কোথায়, এটি এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই প্রশ্নের উত্তরই আজ খুঁজতে চাই। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। আমি ফারনাস জুই থাকবো পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজ আমরা বিষয়বস্তু নির্ধারণ করেছি ক্ষমতার দুষ্টচক্র ও রাজনৈতিক প্রভাব। আর আজকের আলোচনায় তিনজন সম্মানিত অতিথি আছেন স্টুডিওতে। চলুন এ পর্যায়ে পরিচিত হই। স্টুডিওতে আছেন ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ। আছেন ব্যারিস্টার রুবিন ফারহানা, সাবেক সংসদ সদস্য ও হুইপ বিএনপি। সেই সঙ্গে আরো আছেন সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক প্রথম আলো। তিনজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, আপনার কাছে একটি প্রশ্ন রয়েছে। প্রশ্নটা ওই দিক থেকে করলে ভালো হয়, কেননা জবাবটা আমার দিতে সুবিধা হয়। আপনার কাছে প্রথম প্রশ্ন রাখতে চাই, কারণ জবাব দেয় আপনাকে প্রশ্ন মানে প্রাসঙ্গিকভাবে আপনার কাছে প্রশ্নটি রাখতে চাই। একটি নিখোঁজ সংবাদ রয়েছে আমার কাছে, বেনজির আহমেদ নিখোঁজ। আচ্ছা, আর কিছু সাথে উত্তর কি আপনার কাছে আছে? মানে উনি কেন ডিসঅ্যাপিয়ারেন্স হয়ে গেলেন, মানে ওনার এই ডিসঅ্যাপিয়ার কেন হয়ে গেলেন, এইটা প্রশ্ন। যেহেতু বেনজির আহমেদের অবস্থান সম্পর্কে আপনাদের ক্ষমতাসীন দলের মন্ত্রীরা কোনো তথ্য জানে না, তাহলে তো আমরা ধরেই নিতে পারি তিনি নিখোঁজ। প্রাসঙ্গিকভাবে আমিও জানি না উনি কোথায় এটা আমার জানার কথাও না। যাদের জানার কথা তারা যদি এটা খোঁজ খবর করেন হয়তো জানতে পারবেন। কেননা বেনজির আহমেদের বিরুদ্ধে, সাবেক আইজিপি, ওনার বিরুদ্ধে দুর্নীতির একটা অভিযোগ এসেছে। সেই অভিযোগটা তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। এই বিষয়ে আপনার লোয়ার কোর্ট একটা আদেশ দিয়েছে। সেই আদেশের পরিপ্রেক্ষিতে তার সমস্ত মুভেবল এবং ইমুভেবল প্রপার্টিজ যেগুলো আছে সেগুলো ফ্রিজ করার কথা বলা হচ্ছে। স্বাভাবিকভাবে যে সমস্ত অস্থাবর সম্পত্তিগুলো আছে সেগুলো তো ফ্রিজ হয়েই গেছে, আর যেইগুলো আপনার স্থাবর আছে ফ্রিজ হয়ে, অস্থাবর যেগুলো মুভেবল প্রপার্টি, এখন সেইগুলো কোথায় কি আছে না আছে এগুলো তদন্তকারী সংস্থা দেখবে, দেখার পরে বলতে পারবে। কিন্তু ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, আপনি নিশ্চয়ই অবগত আছেন যে ব্যাংক অ্যাকাউন্টগুলোর কথা আপনি বলছিলেন, যেগুলো ইতিমধ্যে ফ্রিজ করা হয়েছে, সেখান থেকে টাকা অনেক আগেই সরিয়ে নেওয়া হয়েছে। এটার কি কোনো আপনার খুব তথ্যগত কোনো সূত্র থেকে এই খবরটা পাওয়া গেছে, না শুধু শুধু কথার কথা বলা হচ্ছে? কোন কোন ব্যাংকে তার কত টাকা ছিল না ছিল, কোথায় আছে না আছে, এইগুলো সেই সমস্ত ব্যাংকের তরফ থেকে কিংবা তদন্তকারী সংস্থা যখন এটা ডিসক্লোজ করবে তখনই আমরা বুঝতে পারবো যে আছে কি নেই। আমি এই ডিবেটে যেতেই চাই না, থাকতেও পারে নাও থাকতে পারে, তদন্তের পরে প্রমাণ হতে পারে। এখন যেই সংস্থা তদন্ত করছে তারা সম্ভবত, আমি যতদূর জানি, যে 6 তারিখে কি 9 তারিখে তাকে ফিজিক্যালি ওইখানে এসে জবাব দেওয়ার জন্য বলা হচ্ছে। তো আমরা একটু দেখি না 6 তারিখে উনি আসেন কি না আসেন। যদি না আসে তখন কি হবে? এক্স্যাক্টলি, আমি ওই কথাই বলছি। যদি না আসে তখন আপনার এই প্রশ্নটা অত্যন্ত প্রাসঙ্গিক হবে যে বেনজির আহমেদ নিখোঁজ। যদি আসে তাহলে তো আপনার এই প্রশ্নের আজকে এত আগে আমাদের এত আলাপ আলোচনা করার প্রয়োজনই পড়ছে না। কারণ দুর্নীতি দমন কমিশন তাকে, আমরা যতদূর জানি শুনেছি যে 6 তারিখে সম্ভবত তাকে ফিজিক্যালি এসে তার যে সমস্ত ফিরিস্তি বেরোচ্ছে এই ফিরিস্তি সম্পর্কে আলোচনা করার জন্য, কথা বলার জন্য তাকে ডাকা হয়েছে। তো উনি যদি ওই দিন উপস্থিত না হন সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই আলোচনা করতে পারি যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু কোথায় গেল কেউ জানে না। তার জন্য আজকে আমরা আলোচনা করছি, এটা একটু অগ্রিম আগাম কথা বলে ফেলছি। কিন্তু ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, যেহেতু গণমাধ্যমে তথ্য এসেছে তিনি সপরিবারে দেশ ত্যাগ করেছেন, আই ডোন্ট নো, তাহলে যারা এই সমস্ত পেপার পত্রিকা যারা আছেন তারা হয়তো বলতে পারবেন যে উনি কোন দেশে গিয়েছেন, কবে গেলেন, বা কোন এয়ারলাইন্সে করে গেলেন, এই সমস্ত তথ্য তারা দিতে পারে। এটা আমি ঠিক বলতে পারবো না, কারণ এটা আমার জানা নেই। তবে আমি নিঃসন্দেহে গণমাধ্যমের কাজ, ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, সেখানেই বলছিলাম বেনজিরের নজিরবিহীন দুর্নীতির তথ্য কিন্তু গণমাধ্যমই বের করে নিয়ে এসেছে। বেনজির কোথায় অবস্থান করছে হয়তো বা গণমাধ্যম বের করে নিয়ে আসবে, কিন্তু বেনজিরের শাস্তিকে নিশ্চিত করবে গণমাধ্যম। আমি আপনার এই সমস্ত বিষয়ের কোনো ডিবেটে আমি যেতে চাই না। আপনি যে প্রশ্নগুলো করছেন এই প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি। গণমাধ্যম দুর্নীতির ফিরিস্তি বের করেছে, অবশ্যই বের করবে, কারণ গণমাধ্যম তার ইনভেস্টিগেটিভ জার্নালিজমের মধ্যে যদি কারো দুর্নীতি বের করতে পারে, সেই দুর্নীতির বিষয়টা যখনই একটা কমিশনের কাছে যাবে, এটা তদন্তের মাধ্যমে প্রমাণিত হলে অবশ্যই সাজা প্রাপ্ত হবে। গণমাধ্যম কখনোই সাজা দেবে না।
গণমাধ্যম তার দায়িত্ব পালন করবে, যার যার জায়গার দায়িত্ব শেষে পালন করবে। এখন এরপরে বলা হচ্ছে যে ওনাকে পাওয়া যাচ্ছে না। এই পাওয়া যাচ্ছে না বিষয়টা, এইটা কিন্তু আপনি বলে দিলেই পাওয়া যাবে কি পাওয়া যাবে না তা না। উনি যে আছেন কি না আছেন, যথাযথ কর্তৃপক্ষ এটা জানলেও প্রকাশ করবেন না, না জানলে তো ওনারা বলবেনই হ্যাঁ পাওয়া যাচ্ছে না। সেই ক্ষেত্রে আমাদের যেইটুকু ফর্মালি আমরা বলতে পারি যে 6 তারিখে ওনাকে দুর্নীতি দমন কমিশন তলব করেছে কথা বলার জন্য। উনি যদি ওই দিন উপস্থিত না হন তখন আমরা এই আলোচনা করতে পারি যে ওনাকে পাওয়া যাচ্ছে না, উনি চলে গেছেন বা পালিয়ে গেছেন। কিন্তু এই আলোচনাটা আমরা এই কারণে করছি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাই, আমরা কিন্তু বিভিন্ন সময় দেখেছি যে সাজাপ্রাপ্ত অনেক আসামি কিন্তু দেশ ত্যাগ করেছে এবং তাদের ফিরিয়ে এনে কিন্তু সাজা নিশ্চিত করা যায়নি। এই তালিকায় বঙ্গবন্ধুর খুনি পর্যন্ত রয়েছে। আমি আপনার বলি সমস্ত কেস সব আলাদা, ডিফারেন্ট। একটার সাথে আপনি একটা মেলাতে পারবেন না, একটার সাথে আর একটা আপনি সংযুক্ত করে কোনো সমাধানেও পৌঁছাতে পারবেন না। সবটাই আলাদা আলাদা ব্যাপার। এবং সেই আলাদা বিষয়ের কারণে বেনজির সাহেব আছেন কি না আছেন, পালিয়ে গেলে ফিরিয়ে এনে বিচার হবে কি না হবে, এটা কিন্তু পরবর্তী সময়ের জন্য। আজকে আপনি আর আলোচনা করে সমাধান করতে পারবেন না। তো যার জন্য ওনার 6 তারিখ পর্যন্ত আমার মনে হয় দেখা উচিত। দেখার পরে উনি যদি না আসেন তখন আমরা এই আলোচনা বিস্তৃতভাবে করতে পারি। ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। ব্যারিস্টার রুমিন ফারহানা, যেমনটি আসলে ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ বলছিল যে প্রত্যেকটা কেসই আলাদা, একটার সাথে একটা মেলানোর আসলে কোনো সুযোগ নেই। আপনিও কি এভাবে সরলীকরণ করবেন কিনা? অন্যদিকে ওবায়দুল কাদের বলেছেন যে সরকার সৎসাহস দেখাচ্ছে, দুর্নীতির প্রমাণ পেলে বিচার হবে। কতটা আস্থা রাখতে পারছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। বেনজির আহমেদকে নিয়ে আজকে আমরা আলোচনা করছি বেশ কয়েকদিন ধরে। আচ্ছা, আপনি আমাকে বলেন তো, বেনজির আহমেদ হঠাৎ করে একদিন সকালবেলা এই পরিমাণ অর্থবিত্তের মালিক হয়ে গেলেন? নিশ্চয়ই না। 34 বছর 7 মাস তার চাকরির আয়ু, 35 বছরের মতো। এর মধ্যে তিনি 5 বার পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম পেয়েছেন। তিনি শুদ্ধাচারের অর্থ সম্ভবত এই সরকারের সময় আমাদের পাল্টে ফেলতে হবে। বেনজির শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন। তিনি টপ ট্যাক্স পেয়ার হয়েছেন। সরকারের একবারও মনে হয়নি একজন সরকারি কর্মকর্তা শব্দটি আমি সচেতনভাবে বলছি না, আমাদের সংবিধানে প্রজাতন্ত্রের কর্মচারী বলা আছে, একজন সরকারি কর্মচারী কি করে টপ ট্যাক্স পেয়ার হন? মাছের ব্যবসা করে, মাছের ঘের দিয়ে? একবারও সরকারের এই কথাগুলো মনে হয়নি? সরকার তিনি যখন র্যাবে ছিলেন এবং তিনি যখন পুলিশ বাহিনীর প্রধান হয়েছেন, আইজিপি হয়েছেন, ভয়ঙ্কর ভাবে তাকে ব্যবহার করেছে। কিভাবে ব্যবহার করেছে? পুরো বাহিনীকে ব্যবহার করেছে বিরোধী দলের পেছনে, পুরো বাহিনীকে ব্যবহার করেছে বিরোধী দলের বিরুদ্ধে মামলা দেয়া, তাদেরকে গুম করা, তাদেরকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা, হেফাজতে নিয়ে বাজেভাবে নির্যাতন করা, এইসব কাজের জন্য। এবং র্যাব এখন আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করেছে এবং তার নেতৃত্বেই র্যাবের সময় র্যাবের উপরে স্যাংশন এসছে, তার নিজের উপরও স্যাংশন এসছে এবং তারপরে তাকে আইজিপি করা হয়েছে। খুব সম্ভবত পশ্চিমে একটা বার্তা এবং আরো প্রিসাইসলি বলতে গেলে আমেরিকাকে একটা পরিষ্কার বার্তা দেবার জন্য উই ডোন্ট কেয়ার। তাকে পুলিশের মহাপরিদর্শক করা হলো। এখন আজকে আমরা আলোচনা করছি, লিখছি, একটার পর একটা রিপোর্ট আসছে, রিপোর্টে অবিশ্বাস্য সব জিনিস। একদিন সকালবেলা উনি 4টা ফ্ল্যাট বা খালি ফ্ল্যাট কিনলেন, তিনি 625 বিঘা জায়গার মালিক, তিনি 33টা ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করেন, অবিশ্বাস্য সব ব্যাপার স্যাপার। এগুলো কেউ জানতো না এতদিন। দুদক কি করেছে, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট কি করেছে? গত 1.5 মাসের মধ্যে তিনি 100 কোটির উপরে বেশি টাকা সরিয়ে ফেলেছেন। কোথায় সরালেন বলেন তো? যদি আপনি কি সত্যি মনে করেন যে তিনি তার বাসার বালিশের নিচে, খাটের নিচে, তোষকের ভেতরে 100 কোটি টাকা রেখেছেন? না, টাকাটা তিনি দেশের বাইরে নিয়েছেন। এবং এই নাড়াঘাটার সময় বাংলাদেশে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো আছে, সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, তাদের নাকের ডগা দিয়ে তিনি 100 কোটি টাকা দেশের বাইরে নিয়ে গেছেন সরকারের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া। ডু ইউ রিয়েলি বিলিভ এটা হওয়া সম্ভব? 1, 2, একজন বিরোধী দলের কর্মীর কথা বলি, কারণ বাংলাদেশে তো সংবিধান অনুযায়ী অ্যাটলিস্ট কেতাবে কাগজে কলমে সকল নাগরিক সমান, তাই না? বিরোধী দলের ভুজুঙ্গমারির একদম কর্নার প্রান্তরে যেই কর্মীটি বিএনপি করে বা যে সমর্থকটি বিএনপি করে, তাকে ধরতে কিন্তু পুলিশের 1 মিনিটও লাগে না। আচ্ছা, অন দি আদার হ্যান্ড এই ভদ্রলোক কোথায় আছেন? স্বরাষ্ট্রমন্ত্রী বেমালুম মিডিয়াকে বলছেন জানি না। ওনার কি আসলে ওই চেয়ারে থাকা উচিত? আর উনি জানেন না ওনাদের শুদ্ধাচারী
পুলিশ কর্মকর্তা তিনি কোথায় আছেন? তো এইগুলো আসলে আলাপ করে লাভ নেই, এগুলোর মধ্যে সরকারের খুব ভালো মতন হাত আছে। সরকার তাকে একসময় ভীষণভাবে ব্যবহার করেছে, এখন তাকে সরকার এখনো যেটা করছে সেটাও ব্যবহার। কিরকম ব্যবহার? আরেকটা রিপোর্ট, অনুসন্ধানী রিপোর্টের কথা তো বলছিলেন আমার ভাই, আরেকটা রিপোর্টের রেফারেন্স দিচ্ছি আমি, যেখানে আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা বলছেন যে ডোনাল্ড লুর সফরে খুব স্পষ্ট বার্তা ছিল লুক ফরওয়ার্ডের সাথে সাথে হিউম্যান রাইটস ইস্যুজ অ্যান্ড দুর্নীতির ব্যাপারে একসাথে কাজ করা। এই যে দুর্নীতির ব্যাপারে একসাথে কাজ করার যেই মানে যেই এক ধরনের আশাবাদ পশ্চিমা দেশ বা আমেরিকা দিয়ে গেছে, সেটার সঙ্গে এক ধরনের মানে সিনক্রোনাইজ করবার জন্য, সেটার সঙ্গে এক ধরনের সমর্থন দেখাবার জন্য বেনজিরকে এটা করা হয়েছে এবং তাকে শান্তভাবে টাকা সরাতে দেওয়ার সময়, মানে টাকা যাতে সে সরাতে পারে সেই সুযোগ তাকে দেওয়া হয়েছে। তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নামে শূন্য অ্যাকাউন্ট জব্দ করছে, ওই অ্যাকাউন্ট জব্দ করা বা না করা কিচ্ছু যায় আসে না। তাকে শান্তভাবে টাকা পাচার করতে দেওয়া হয়েছে, 100 কোটি টাকা নিশ্চয়ই তোষকের নিচে নাই, এবং তাকে শান্তভাবে দেশ থেকে চলে যেতে দেওয়া হয়েছে। এত কিছু হয়ে গেল, আমরা তুচ্ছাতি তুচ্ছ নাগরিক, ঢাকা থেকে নেপাল যাব, সেখানেও আমাকে 3 থেকে 4 ঘন্টা ওই বিমানবন্দর থানায় বসে থাকতে হয়, আমাকে ক্লিয়ারেন্স দেয় না। সংসদে এমপি থাকা অবস্থায় আমাকে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেছে, ইমিগ্রেশন ক্লিয়ারেন্স দেয় না। 4টা সংস্থার ক্লিয়ারেন্স লাগে আমাদের মতো বিরোধী দলের নেতা, অ্যাটলিস্ট রুমিন ফারহানার দেশ ত্যাগ করতে। একটা হলো এসবি, একটা হলো ডিবি, একটা হলো এনএসআই, একটা হলো ডিজিএফআই। 4টা জায়গার ক্লিয়ারেন্স পাইতে পাইতে আমার প্লেন ছেড়ে দেয়। কোর্টে মামলা করছি, কোর্ট অর্ডার দিছে, সেই অর্ডারের পরও এই 4 জায়গার ক্লিয়ারেন্স ছাড়া আমাকে ফ্লাই করতে দেওয়া হয় না। এর আগে তো ফ্লাই করতে দিত না, এই কোর্ট অর্ডার নেওয়ার পর তো আমি যেতে পারি। পিকে হালদার দেশ থেকে চলে গেছে না? পিকে হালদার চলে যায় নাই, গেছে। কত হাজার কোটি টাকা মেরে দিয়ে গেছে বলেন তো? সেই প্রসঙ্গে আবারও আসবো, ধন্যবাদ এবং জানাচ্ছি আপনি কি ব্যারিস্টার সত্যি রুবিন মনে ফারহান। করেন যে এই ইমিগ্রেশন ক্রস করা, টাকা পাচার করা, এগুলো সরকারের একদম ঘনিষ্ঠ সহযোগিতা ছাড়া সম্ভব? সেই প্রশ্নটি আমি নিয়ে যেতে চাই সোহরাব হাসান আপনার কাছে। যেমনটি ব্যারিস্টার রুবিন ফারহানা বলছিল যে 4টি সংস্থা ক্লিয়ারেন্স নিয়ে একজন সংসদ সদস্যকে দেশ ত্যাগ করতে হয়, সেখানে বেনজির আহমেদের মতো একজন যদি বলি পরিচিত মুখ কিভাবে দেশ ত্যাগ করে গেল? না, কিন্তু আমাদের একজন সাবেক সংসদ সদস্য এবং 2জন সাবেক সংসদ সদস্য এখানে এবং হুইপ, তাকে যদি দেশ ত্যাগ না করতে দেয় সরকার এবং তিনি আমাদের দেশের থাকেন, সেটা কিন্তু আমাদের জন্য ভালো নাগরিক হিসাবে। সুতরাং আমরা সেটাই করেছি। এখন যে বিষয়টি হচ্ছে, বেনজির আহমেদ বাংলাদেশ সরকারের পুলিশ বিভাগের প্রধান ছিলেন। তিনি যদি বলি, রুমিন আপা যেভাবে বলছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের এক ধরনের প্রচ্ছন্ন চাপ বা একসঙ্গে কাজ করার অভিপ্রায় থেকেও যদি বেনজির আহমেদের বিরুদ্ধে এই ব্যবস্থাগুলো নেওয়া হয়ে থাকে, আমি মনে করি সেটি মন্দের ভালো। এখন যেটা বিষয় হচ্ছে যে যে কারণে করা হয়েছে সেটি কতটা সফল হবে। তিনি পত্রিকায় খবর হওয়ার পর কিন্তু তিনি এক ধরনের তুচ্ছ-তাচ্ছিল্য করেছিলেন, কি হিন্দি না উর্দুতে কি একটা স্ট্যাটাসও দিয়েছিলেন, হ্যাঁ। তো সুতরাং আরো অনেক কিছু বাকি আছে। তাই আমরা কিন্তু সে কিন্তু চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছে, না চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, কিন্তু ওই যে আরো কিছু অনেক কিছু বাকি আছে, সেই বাকিটা কিন্তু আমরা এখন দেখছি। সুতরাং বেনজির আহমেদকে আমরা ধন্যবাদ জানাই যে তার এই সত্য ভাষণের জন্য। তিনি বলেছিলেন যে আরো অনেক কিছু বাকি আছে, এখন আরো অনেক কিছু বাকি আছে, এখনো অনেক কিছু বাকি আছে। প্রথমত হচ্ছে তাকে, তিনি যদি 6 তারিখ দুদকের নির্দেশনা অনুযায়ী হাজির হয়ে তার ব্যাখ্যা দেন, তার জবানবন্দি দেন, এবং সেটি আমি মনে করব তার সৎ সাহসের পরিচয় হবে। তিনি তার বিরুদ্ধে যেসব অভিযোগ আছে তিনি যদি খণ্ডন করতে পারেন ভালো, যদি না করতে পারেন আদালত বিচার করবে। কিন্তু সেটি এখন যে জনগণের মধ্যে যে প্রশ্নটি এসেছে, মন্ত্রী জানুক বা আওয়ামী লীগের নেতারা না জানুক, বিষয়টি হচ্ছে যে তিনি কোথায় আছেন। এটি কিন্তু সরকারের, যেহেতু দুদক তার স্থাবর অস্থাবর সম্পত্তি, দুদক তো না, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয় করার বা জব্দ করার নির্দেশ দিয়েছে। এর মধ্যে কিন্তু তথ্য আছে যে কিছু সম্পত্তি তিনি ইতিমধ্যে বিক্রিও করেছেন। আচ্ছা, যাই হোক, সেটা যাই হোক, যা বিক্রি করেছেন তারপরেও যা আছে সেটাই যথেষ্ট ধরার জন্যে। এখন যেমন দেখুন গোপালগঞ্জ,
যেটি হচ্ছে আওয়ামী লীগের কি বলবো ঘাঁটি বললেও কম বলা হয়। সেখানে তিনি সংখ্যালঘুদের, আওয়ামী লীগ সরকার তো সংখ্যালঘুদের কি বলে মানে রক্ষাকর্তা, হেফাজতকারী, বা নাগরিক হিসাবে সংবিধান অনুযায়ী সংখ্যাগুরু সবার সমান অধিকার। সেখানে তিনি যে সাভানা রিসোর্ট যে পার্ক করেছেন, সমস্ত জমি হচ্ছে সংখ্যালঘুদের এবং প্রত্যন্ত অঞ্চলে সেখানে ওই সংখ্যালঘু অনেক আছে না, যেখানে যেমন পদ্মা সেতুর এপার ওপারে মানুষ জমি বিক্রি করার জন্য হিরিক পড়েছে, মানে জমি বিক্রি করছে বেশি দাম পাওয়ার জন্য। ওটা এমনই প্রত্যন্ত যে ওখানে কেউ জমি বেচা কেনাই করে না, যত গরিব হোক ওই বাবার দাদার সম্পত্তিতে বসবাস করছেন, কৃষিকাজ করছেন। কিন্তু এই জমিগুলো নেওয়া হচ্ছে জবরদস্তি করে, ভয়ভীতি দেখিয়ে। এটি হচ্ছে আইন ভঙ্গ। তিনি দেখাতে পারেন তার স্ত্রী ব্যবসা করতে পারেন, তার মেয়েও ব্যবসা করতে পারেন, যে তারা সম্পদ করেছেন, কিন্তু সাধারণ নাগরিকদের বিশেষ করে সংখ্যালঘুদের ভয়ভীতি দেখিয়ে সম্পদ করা এবং এই রিসোর্ট করা, তারপর তার আরও অনেক কক্সবাজার, গাজীপুর ইত্যাদি অনেক জায়গায়। কথা হচ্ছে আমি মনে করি যে তিনি চাকরিতে থাকতে যে সাহস দেখিয়েছেন, যে কি বলে অভিপ্রায় ব্যক্ত করেছেন এবং অপরাধের বিরুদ্ধে, সেই এখন আমার মনে করি যে তার মোকাবেলা করা উচিত। কিন্তু জনাব সোহরাব হাসান, যে বিষয়টি বলা হচ্ছে বর্তমান সময়ে যে বেনজির আহমেদ মাত্র একটি উদাহরণ, এরকম হাজারো বেনজির রয়ে গেছে যারা আসলে খবর কিংবা সংবাদের অন্তরালে রয়ে গেছে। সেই বিষয়টি আসলে আমাদের ভাববার সময় এসেছে কিনা, বা এর বিষয়ে আসলে পুরো রাষ্ট্রে বা রাজনৈতিক অঙ্গনে কি প্রভাব বিস্তার করতে পারে, এটি নির্ভর করবে। রেখে যাচ্ছে, বিরতির সময় হয়ে গিয়েছে, বিরতি দিয়ে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, দেশ সম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ সাম্প্রতিক। আজকের আলোচনা চলছে ক্ষমতার দুষ্ট চক্র ও রাজনৈতিক প্রভাব, এই শিরোনামে আবারও ফিরছে আলোচনায় জনাব সোহরাব হাসান। যে আলোচনায় আমরা ছিলাম, ক্ষমতার দুষ্ট চক্রে অনেক বেনজিরের মানে ধরাছোঁয়ার বাইরে রয়েছে, অনেক বেনজিরের জন্ম হয়েছে তো মধ্যে, আসলেই কি তাই? আসলে শুনুন, একটা রাষ্ট্র চলে আইন, সংবিধান, মূল্যবোধ, আদর্শ, নীতির ভিত্তিতে। এখন এই সবগুলো যখন ধস নামে, তখন কিন্তু এই ধরনের মাফিয়া চক্র তৈরি হয়। সেটি যে কোনো পদে, রাজনীতিক হিসেবে, সেটি সরকারি কর্মকর্তা হিসেবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা হিসেবে, এমনকি যেটি আমরা কখনোই চিন্তা করতে পারিনি যে নিরাপত্তা বাহিনীর প্রধানের বিরুদ্ধেও এই ধরনের গুরুতর অভিযোগ আসতে পারে। যে বিষয়টি হচ্ছে যে রুমিন আপাই হিসাব দিচ্ছিলেন 35 বছর। তিনি যদি 35 বছর চাকরি করে থাকেন, 35 বছর 15 বছর আওয়ামী লীগের, তার আগের 2 বছর হচ্ছে 2 বছর হচ্ছে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের, তার আগে 5 বছর বিএনপির, তার আগে 5 বছর আবার আওয়ামী লীগের। সুতরাং আপনি দেখুন, তিনি দুর্নীতি যখন উচ্চ পদে দুর্নীতিটা উচ্চ হয়, কিন্তু যখন নিম্ন পদে ছিল তখনও দুর্নীতি ছিল বা দুর্নীতির। এখন আমাদের দেখুন, ঢাকা শহরে মানে বাংলাদেশের পুলিশ বলেন বা ইউএনও বলেন, থানার ওসি বলেন, ওই অর্থে তো মাঠ পর্যায়ের কর্মকর্তা বিরল পাবেন যে কেউ ঢাকা শহরে তার পরিবার নেই। আর ঢাকা শহরে যারা চাকরি করে তাদের পরিবার থাকে বিদেশে। মানে ওদের দুর্নীতিটা এমনভাবে সামাজিক, রাষ্ট্রীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে প্রসারিত হয়েছে। সুতরাং এটা কোথাও না কোথাও একটা থামা দরকার, মানে এটা প্রতিরোধ দরকার। এবং সেজন্য শুধু আইন দিয়ে হবে না এটি মনে করি, একটা সামাজিক জাগরণ দরকার। এবং শুদ্ধাচারের কথা, ওই শুদ্ধাচার শুধু কাগজে লেখা না বা শুদ্ধাচারের পদক দিয়ে নয়, সত্যিকার শুদ্ধাচার, এবং সেটি পরিবার থেকে হওয়া উচিত, পরিবার থেকে শুরু হওয়া উচিত, তারপর প্রতিষ্ঠান থেকে, এবং যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের নজরদারি। এখন তারা যদি অন্যায়কে প্রশ্রয় দেন এবং বেছে বেছে কি বলে বাছাই করা দুর্নীতি ধরা হয়, তখন কিন্তু দুর্নীতি কখনো বন্ধ হবে না। ধরেন এই বেনজির আহমেদ, তার মাত্রাটা হয়তো বেশি বলেই সরকার ধরেছে। আরও তো অনেকে এই সরকারি
পদে থেকে আমরা দেখি যে একজন আইজিপি কে বলে একজন ডিআইজি তার অঢেল সম্পদ, একজন স্বাস্থ্য বিভাগের একজন কর্মকর্তা তার অঢেল সম্পদ, একজন এনএসআই কর্মকর্তা তার স্ত্রীর 100 কোটি টাকা হচ্ছে। জনাব সোহরাব হাসান, শুধু, তাহলে কি ক্ষমতা ব্যাংকে। কেন্দ্রিক রাজনীতিতে দুর্নীতির বিস্তার ঘটছে কিনা আর রাজনীতির লক্ষ্য ভ্রষ্ট কিনা, প্রশ্নটি রেখে যাচ্ছি আপনার কাছে। পরবর্তী অংশে আবারও ফিরছি, ধন্যবাদ জানাচ্ছি এই পর্যায়ে ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। যেমনটি আগের অংশে ব্যারিস্টার রুমিন ফারহানা বলছিল যে যুক্তরাষ্ট্রের প্রচ্ছন্ন চাপের কারণে বেনজিরের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা গ্রহণ করেছেন, বিষয়টি কি একটু বুঝিয়ে বলবেন? আই ডোন্ট থিংক সো। এটা রুমিন ফারহানা ওনার নিজস্ব জায়গা থেকে, নিজস্ব ভাবনা, নিজস্ব রাজনৈতিক আদর্শ, সেই জায়গা থেকে উনি যেভাবে এটা দেখেন এবং সেই দেখার ভিত্তিতে উনি ওনার ব্যাখ্যাটা দিয়েছেন। আমি এটা কখনোই মনে করি না যে মার্কিনীদের কোনো প্রচ্ছন্ন প্রভাব কিংবা প্রত্যক্ষ প্রভাবের ফলে আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানের বিরুদ্ধে এইরকম দুর্নীতির একটা অভিযোগ, সেই অভিযোগকে আমরা আমলে নিয়ে তদন্তে দিয়ে তার বিরুদ্ধে মামলা টামলা হওয়ার পেছনে কোনো সংযুক্তি আছে, এটা আমি কখনোই মনে করি না। বাংলাদেশের স্বাভাবিক চলমান গতির সাথে দুর্নীতির বিরুদ্ধে আমরা যে জিরো টলারেন্স ঘোষণা করেছি, সেই ঘোষণার সাথে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে চলেছি। এখন এই ক্ষেত্রে অনেকে হয়তো বলতে পারেন যে দুর্নীতি কমিশন তল্পি বাহক, অনেকেই বলেন যে নখ দন্তবিহীন বাঘ, নানান রকমের কথা বলতে পারেন। এখানে একটা প্রতিষ্ঠানকে প্রাতিষ্ঠানিকভাবে কার্যকর ভূমিকা পালন করার ক্ষেত্রে কিছুটা সময় এবং সেই সময়ের সাথে সাথে পরিপক্কতা অর্জনের বিষয় থাকে। এই অ্যান্টি করাপশন কমিশন ল এটা বাংলাদেশে কবে হয়েছে? এটা তো আমার ধারণা সম্ভবত 2008 কি 9, পরে 2012-তে যে অ্যান্টি করাপশন কমিশন অ্যাক্ট সংসদে পাশ হয়েছে। তার আগে এই 2008-9 সম্ভবত মানি লন্ডারিং এর একটা খসড়া তৈরি হয়, পরে সেটা 2012-13-তে যে আইনে পরিণত হয়। তো এটার তো সময়কালীন খুব বেশি না, আমি পেছনের দিকে যেতে চাই না, কেননা এর আগেও কিন্তু এই দুর্নীতি দমন ব্যুরো ছিল। এই বিএনপি যখন তার লাস্ট টার্ম ক্ষমতায় ছিল তখনও বিভিন্ন মানুষের নামে দুর্নীতি ফুর্নীতি ফিরিস্তি এগুলো বের হতো। পরে একজন ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষক যিনি ভিসি ছিলেন, তাকে দুর্নীতি দমন কমিশনের প্রধান করা হয়েছিল। ওনাকে জিজ্ঞাসা করলেই বলতো যে আমাদের তো কোনো বিধিমালা নাই, অতএব কাকে আমরা কিভাবে ধরবো। তো যার জন্য 4-5 বছর ওরা বসে বসে বেতন টেতন খেয়েছেন। তারপরে যখন 8-9 সালে এসে বিধিমালা তৈরি হলো, আইন তৈরি হলো, 12 সালের যে সেটা কি বলে সেটা আইনে পরিণত হলো, তারপর থেকে কার্যক্রম ধীরে ধীরে চলতে চলতে এখন বেনজিরের মতো একজন এরকম একটা প্রতাপশালী পুলিশ অফিসার, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন নেমেছে, কাজ করছে। এইটাকে দুর্নীতি দমন কমিশন ঠিকমতো কাজ করছে না? হ্যাঁ, আমাদের সময়টা হয়তো কিছুটা যাচ্ছে, কিন্তু ধীরে ধীরে কিন্তু আমরা প্রোগ্রেস করছি। এর প্রতিষ্ঠানটা শক্ত হচ্ছে। এই শক্ত হওয়ার ফলে বড় বড় যারা আছে প্রত্যেকেই ধরা হচ্ছে। তো যার ফলে এই আর এর সাথে বিদেশি কোন রাষ্ট্র কিভাবে আমাদের রাষ্ট্রকে চাপাচাপি করছে, তার ভিত্তিতে কাকে ধরতে হবে না ধরতে হবে, এগুলো ওনারা ওনাদের সমীকরণের সাথে সাথে মিলিয়ে এই কথাগুলো বলছেন। এটা ওনারা বলবেন, স্বাভাবিক। তবে আমি ব্যক্তিগতভাবে এবং আমার দলের থেকে আমরা মনে করি কোনো রাষ্ট্র কিংবা কারোর প্রভাবান্বিত হয়ে আমরা এই ধরনের কোনো কাজ কারবারের ক্ষেত্রে, যে কোনো সরকারি হোক বেসরকারি হোক, কারোর বিরুদ্ধে আমরা কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সরকার কোনোভাবেই অগ্রগামী ভূমিকা পালন করছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমনটি অভিযোগ করেছে যে বেনজির আহমেদকে আসলে আপনারাই বিদেশে পাঠিয়ে দিয়েছেন, আসলে কি তাই? তাহলে তো এই প্রশ্নটার উত্তর আমার মনে হয় মির্জা ফখরুল ইসলাম সাহেবই দিতে পারবেন। কারণ উনি যেহেতু জানেন যে সরকারি পাঠিয়ে দিয়েছে, তাহলে সমস্ত তথ্য ওনার কাছে আছে এবং আমি ওনার কাছে করজোরে জানাই যে উনি এই তথ্যটা প্রকাশ করুক জনসম্মুখে। আপনারা কি তথ্যের ভিত্তিতে বলছেন না বলার জন্য বলছেন? আপনার মনে আছে করোনার সময়ে, আমি যদি ভুল না করে থাকি, রন শিকদার এবং রিক শিকদার ন্যাশনাল ব্যাংকের 2 পরিচালক, তারা নির্বিঘ্নে দেশ ছাড়তে পেরেছিলেন, রাইট? ইফ আই এম নট রং, নির্বিঘ্নে দেশ ছেড়েছিলেন, বাইরে গিয়ে অ্যান্টিসিপেটরি বেইলের আয়োজন করেছেন, বীর দর্পে দেশে এসছেন, অ্যান্টিসিপেটরি বেইল নিয়েছেন, কোনো সমস্যা হয়নি। আমার কথা আমি লাস্ট সেগমেন্টে বলেছিলাম বোঝানোর জন্য যে সরকার চাইলে হেনস্থার চূড়ান্ত করতে পারে একদম নিরীহ নির্দোষ একজন নাগরিককে তার মত প্রকাশের জন্য, শুধুমাত্র তার মত প্রকাশের জন্য। সিম্পল। আমার বিরুদ্ধে কোনো সেরকম মামলা নাই, হ্যাঁ পলিটিক্যাল মামলা তো আছেই, কিন্তু সেই মামলার কারণে আমার মুভমেন্ট, আমার যেটা ফ্রিডম অফ মুভমেন্ট, যেটা আমার কনস্টিটিউশনাল রাইট, সেইটা হরণ করার কোনো অধিকার সরকারের নাই, রাষ্ট্রের নাই। কিন্তু এই যে আমাকে চাইলে আটকাতে পারে, এমনকি আমি বাংলাদেশে আসলে আমাকে ঢুকতে দেওয়া হয় না, সেখানেও আমাকে ইমিগ্রেশন থানার মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। তো যাই হোক,
সরকার না চাইলে দেশ ত্যাগও কেউ করতে পারে না, সরকার না চাইলে দেশে কেউ ঢুকতেও পারে না। এটার জন্য কোনো বিশেষ তথ্যের দরকার নেই। ডোনাল্ড সফরের কথা বলছিলেন এবং যুক্তরাষ্ট্রের একটা প্রভাব থাকতে পারে এই যাবতীয় বেনজির কাণ্ডে, আপনি সেটিও বলছিলেন। কিছুদিন আগে প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে, বাংলাদেশকে খ্রিস্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে। প্রধানমন্ত্রী সর্বত্রই কেন যদি ষড়যন্ত্র দেখেন, উনি শুধু না, উনি দেখেন বলে ওনার দলের সকল পর্যায়ের নেতাকর্মীরাই শুধু ষড়যন্ত্র ষড়যন্ত্র ষড়যন্ত্র। মুসিবতের ব্যাপারটা কি জানেন? মুসিবতের ব্যাপারটা হলো ষড়যন্ত্র তারাই করে, তারাই সেটার ভিকটিম হয়, তারাই ভিকটিম গেম প্লে করে এবং সেটা তারা আরেক দলের উপরে বা তাদের প্রতিপক্ষ দলের উপরে খেলবার চেষ্টা করে। ৭৫-এর 15 আগস্ট দ্য ফার্স্ট ষড়যন্ত্র, তারাই হোতা, তারাই বেনিফিশিয়ারি, তারাই গিয়ে ওই ক্যাবিনেটে বসলো, তারাই শপথ পরিচালনার দায়িত্ব নিল। যিনি শপথ পরিচালনার দায়িত্ব নিলেন তিনি শেষ দিন পর্যন্ত প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা হিসেবে ভালো মতন সহি সালামতে সম্মান নিয়ে চাকরি করে গেলেন। অবাক কাণ্ড লাগে না? তো সুতরাং ষড়যন্ত্র ওনারা সর্বত্রই দেখেন। উনি বলেছেন খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে চাচ্ছে কোন দেশ, সাদারা বলেছেন। সাদা তো আসলে ভাই এই দিক বাদ দিলে সবই সাদা। তো কারা আপনি সরাসরি বলেন? হাইড অ্যান্ড সিকের কি আছে, লুকোচুরির কি আছে? ইফ ইউ আর অনেস্ট, আপনার যদি সততা থাকে, আপনার যদি মানে সেই সেলফ কনফিডেন্স থাকে যে আমি যা করছি দেশের ভালোর জন্য, মানুষের ভালোর জন্য, আমার উপরে অন্যায্য চাপ তৈরি করছে দেশের বাইরে থেকে কেউ, একটা স্বাধীন রাষ্ট্র, সার্বভৌম রাষ্ট্রের উপরে তৃতীয় কোনো দেশ চাপ তৈরি করছে, আপনি সেটা খোলামেলা ভাবে বলেন। হাইড অ্যান্ড সিকের তো দরকার নাই। এই ষড়যন্ত্র, সেন্ট মার্টিন দিলে ক্ষমতায় থাকতে পারবো, পশ্চিমারা আমাকে ক্ষমতায় দেখতে চায় না, পশ্চিমারা চায় না আমি প্রধানমন্ত্রী হই, মানে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমরা কিন্তু সে সময় দেখেছি প্রধানমন্ত্রী সাহস দেখিয়েছেন। কি বলবো ভাই, আমি দামি স্বামীর নির্বাচন যদি সাহস দেখানো হয়, কূটকৌশলের মাধ্যমে যে কোনো ভাবে ক্ষমতায় থাকা যদি সাহস দেখানো হয়, তাহলে আপনি সেভাবে বলতে পারেন। তার দল সেটাই দাবি করে, হতে পারে, সেটা হতেই পারে। আমি যে কথাটা বলছিলাম যে সরকারের সাহায্য, প্রত্যক্ষ সাহায্য ছাড়া যেমন অবিশ্বাস্য পরিমাণ সম্পদ তৈরি করা যায় না, সরকারের প্রত্যক্ষ সাহায্য ছাড়া একটা চুলও এক জায়গা থেকে আরেক জায়গায় নড়া যায় না। ফর এক্সাম্পল এস আলম, তিনি নাকি $1 বিলিয়ন পাচার করেছেন। আমাদের টোটাল রিজার্ভ এখন আছে, নেট রিজার্ভ IMF এর সংজ্ঞা অনুযায়ী $12 বিলিয়ন একটু বেশি, $13 বিলিয়নের একটু কম। এস আলম $1 বিলিয়ন দেশ থেকে বাইরে নিয়ে গেল। হাউ কাম? কি করে? বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ঘুমায় ছিল, না তাকে বলা হয়েছে ঘুমায় থাকতে? না হলে তো এটা সম্ভব না। বাংলাদেশে জমি বাড়ি আছে এরকম অনেক ফ্যামিলি যারা ফর এভার দেশের বাইরে চলে গেছে, তারা বুঝতে পারে না ওই প্রপার্টিটা, ফর এক্সাম্পল গুলশানে তার 1 বিঘা জায়গা ছিল, সেই জায়গার দাম এখন 200 কোটি টাকা, 250 কোটি টাকা হয়ে গেছে। উনি চলে গেছেন দেশের বাইরে। আমি আমার খুব ক্লোজ রিলেটিভের উদাহরণ থেকেই বলছি, উনি চলে গেছেন দেশের বাইরে, উনি আর কোনোদিন ফিরবেন না। ওনার নাতি নাতনিরাও এখন মানে ওখানেই বর্ন অ্যান্ড ব্রট আপ। এই জায়গাটা বিক্রি করে 200 কোটি টাকা উনি কিভাবে নেবেন? ওনার মাথার চুল সব যা সাদা ছিল ওটা পড়েও গেছে এখন, উনি বুঝতেছেন না উনি কিভাবে টাকাটা দেশের বাইরে নেবেন। আর আপনি $1 বিলিয়ন চুরির টাকা দেশের বাইরে নিয়ে যাচ্ছেন। সাইফুজ্জামান সেখানেও আপনি বলতে চাইছেন যে পাচারও হচ্ছে সরকারের সহায়তায়? সার্টেনলি। ও মা, আপনি মনে হয় জুই বাংলাদেশে থাকেন না, তো কার সহায়তা হচ্ছে? আমার আপনার সহায়তায় করেন তো দেখি $10 পাচার পারেন কিনা। বলবেন কিছু? আমি অফকোর্স, এটা আসলে ওনারা যেভাবে এত সুন্দর করে প্রশ্ন একটা করেন, সেই প্রশ্নের উত্তর দিতে যে যাবতীয় বিষয় সামনে নিয়ে আসেন, তো এই সমস্ত আমি কোনো কারোর এই অন্যায় কাজের সমর্থনে কোনো কিছু বলছি না। আমার যেটা, তো ওনারা এই কথা বলার আগে একটু বুঝতে হবে যে ওনাদের দলীয় প্রধানের সন্তানের টাকা ওনারা এদেশ থেকে পাচার করেছিলেন। সেই টাকাটা না, আমি বলি শুনেন, ওনারা ঘুরে ফিরে যখন এই আলাপ আলোচনা করেন তখন আয়নায় নিজেদের চেহারাটা একটু দেখে তারপর আলাপটা করলে ভালো। নিশ্চয়ই যাবো ব্যারিস্টার রুমির ফারহানের কাছে। প্রিয় দর্শক, আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। ব্যারিস্টার রুমির ফারহানা, যেমনটি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ অভিযোগ করছিল যে আপনাদের শাসনামলেও তো আপনারা টাকা পাচার করেছেন।
দেখুন, বিএফআইইউ 1058 জনের নাম দিয়েছে টাকা পাচারকারী। ওনাদের বলবার সময় শুধু আরাফাত রহমান কোকোর কথা ওনারা বলেন। আরাফাত রহমান কোকোর কোন টাকা কোথা থেকে কবে এনেছেন আমি জানি না, কিন্তু এই উদাহরণটা ওনারা সংসদ থেকে টকশো থেকে মাঠের বক্তৃতা সর্বত্র ব্যবহার করেন। ঠিক আছে, আমি তর্কের খাতিরে ধরে নিলাম বিরোধী দলের একজনের টাকা ওনারা ফেরত এনেছেন, বাকি 1058 জনেরটা নয় কেন? এক। দুই হলো, এই প্রশ্ন যখন সংসদে করেছিলাম যে টাকা পাচারকারীদের ধরা হচ্ছে না কেন, অর্থমন্ত্রী বলেছিল কারা পাচার করে তাদের ব্যাপারে তথ্য দিন। অর্থমন্ত্রীর কাছে তথ্য থাকে না, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যেখানে তথ্য দিচ্ছে, যেখানে এসবিডিবি, দুদক সকলের কাছে তথ্য থাকছে, সেখানে অর্থমন্ত্রীর কাছে তথ্য থাকছে না। তার মানেটা কি? দেখুন, যখন এই সকলে মিলে একটা ভাগ বাটোয়ারার আয়োজন করা হয়, তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন কোথায় গেছে বেনজির জানি না, দেশে না বিদেশে বলতে পারছি না। অর্থমন্ত্রী বলবেন আপনারা তথ্য দেন, তারপরে আমরা দেখব কি করা যায়। ভাগ বাটোয়ারার আয়োজন বলতে কি বোঝাতে চাচ্ছেন একটু বুঝতে চাই। ভাগ বাটোয়ারার আয়োজন বলতে বোঝাতে চাচ্ছি এটাই যে বাংলাদেশকে কেউ বলেন স্বৈরতান্ত্রিক, কেউ বলেন ফ্যাসিবাদী। বাংলাদেশ আসলে মূলত গত কয়েক বছর, এই লাস্ট ফিউ ইয়ার্স, 15 বছরে নয়, লাস্ট 3-4 ইয়ার্সে ইট হ্যাজ বিকাম আ মাফিয়া স্টেট। কেন বলছি? এই বেনজির, নাফিস শরাফত বলেন আরেক ভদ্রলোক, এই দুজন মিলে প্রেস ক্লাবের সাবেক সভাপতি, আওয়ামী লীগের একেবারে পাচাটা একজন সংসদ সদস্য, শফিকুর রহমান বোধহয় ওনার নাম, ওনাকে ধরে তুলে নিয়ে গিয়ে রাত 12টার সময় সিটিজেন টিভি সাইন করে ওনার কাছ থেকে নিয়ে গেছে। 30% শেয়ার ওনার, 30% বেনজিরের, 25% বোধহয় নাফিস শরাফতের, আর 15% আরেকজনের। এভাবে ভাগ বাটোয়ারা হয়েছে। একটা দেশে একজন পুলিশের আইজিপি, তিনি একজন সংসদ সদস্যকে রাত 12টা, 1টা, 2টার সময় উঠায় নিয়ে যাবেন, তার টেলিভিশন তার নামে, সেটা তিনি তার নামে সাইন করায় নেবেন এবং বলেছেন এটা স্পোর্টস চলবে, আর কোনো কিছু চলবে না। মানে আমি বোঝাতে চাচ্ছি যে এরা কেউ কারো থেকে আলাদা না। ওই শফিকুর রহমান যেই জলের মাছ, এই বেনজিরও ওই জলেরই মাছ, এই ধরেন এসালমও ওই জলেরই মাছ। এই রকম এই জলের মধ্যেই তারা বসবাস করে এবং পরস্পরের উপর খুব লেখে, সহযোগিতা করে, ভাগ বাটোয়ারা করে তারা বেঁচে থাকে। ভাগ বাটোয়ারের এই সমীকরণেই কি তারা আসলে পার পেয়ে যাচ্ছে কিনা? ব্যারিস্টার রুমিন ফারহানা আরো একটি প্রশ্ন রেখেছে যে কোকোর টাকা যদি আপনারা ফিরিয়ে নিয়ে আসতে পারেন, তাহলে 1058 জনের টাকা কেন ফেরত আনতে পারছেন? আমি এই বিষয়টা আলোচনা করতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না এই কারণে, কেননা বেনজিরের কথা বললেন, শফিক ভাইয়ের কথা বললেন, নাফিস শরাফত এটা বললেন, এই বিষয়টা আমার খুব অজানা ছিল। উনি বললেন যে সিটিজেন টিভির ক্ষেত্রে এই ঘটনা ঘটছে, অর্থাৎ সবই একসাথে আছে। তো এটা আমাদের সামাজিক যেই ব্যাধি, সেই ব্যাধিরই একটা অংশ। এবং এই ব্যাধি যে এই যে 2-3 বছর আগে উনি বললেন হয়েছে, এটা না, এটা আরও অনেক আগের থেকেই চলমান অবস্থায় আছে। কেননা যেদিন বাংলাদেশের মানুষ সবাই যখন জানতে পারে যে তারেক জিয়ার নাম মিস্টার 10%, সেদিন থেকে মানুষ বুঝতে পারে যে এই দেশের হাল কোথায় যে দাঁড়িয়েছে। যেদিন বাংলাদেশের মানুষ বুঝতে পারে যে একটা দেশ পরিচালনার ক্ষেত্রে গণভবন এবং হাওয়া ভবন, দুইটা দ্বৈত ভবন একই সাথে দেশটা পরিচালনা করতে যে এই দেশের 12টা কীভাবে বাজিয়ে ফেলেছে, সেদিন থেকে মানুষ বুঝতে পেরেছে যে এই দেশটা কোথায় যাচ্ছে। তো এখন ওনারা ওই জায়গার থেকে ফিরে এসে এই ছোটোখাটো 2-1 কথা বলছেন। বেনজিরকে ডিফেন্ড করার আমার কোনো কিছু নেই। উনি যে অপরাধ করেছেন, তদন্ত সাপেক্ষে যদি এটা প্রমাণিত হয়, ওনার শাস্তি হবে। দেশের মানুষ যেভাবে আশা করে, আমিও ঠিক একইভাবে আশা করি। সেই একই সাথে আমাদেরও প্রশ্ন, যখন বেগম খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হন, তখন কারোর এই বিষয়ে কোনো মাথা ব্যথা হয় কিনা? যখন তার নামে পোটেনশিয়াল বড় প্রক্রিয়া কয়লা খনি, নাইকো, গ্যাটকো দুর্নীতি মামলা চলমান, প্রতিদিন মামলার সময় নেওয়া হচ্ছে। এবং আমি ভদ্রলোকের নামটা ভুলে গেলাম, ওই সময়ের যে খনিজ মন্ত্রী ছিল, তার কিন্তু এই সমস্ত অপরাধে তার ওই সমস্ত মন্ত্রিত্ব চলে গিয়েছিল। তো এই সমস্ত দায় দিয়ে না ওনারা ঘাড়ে নেবেন কিনা, না নিলে ভালো, ওনারা দল হিসেবে নাও নিতে পারেন। কিন্তু এই বিষয়ে দেশের মানুষের কাছে একটা বিরাট প্রশ্ন যে দেশের প্রধানমন্ত্রী থাকা অবস্থানে দুর্নীতি করেছেন, সেই দুর্নীতি আদালতে প্রমাণিত হয়েছে, সেই প্রমাণিত দুর্নীতির সাজা উনি ধন্যবাদ জানাচ্ছি। আমি বলছি যে এই ধরনের বিষয়গুলো আসলে জেনারেলাইজ করার যে একে অপরের প্রতি, আমি বলছি যে এই সামাজিক ব্যাধিটা দূর করার জন্য আমাদের সবারই খুব সতর্কভাবে এবং সচেষ্ট হয়ে কাজ করা উচিত। ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার রুমিন ফারহানা। তারেক রহমানের যে তকমা 10% হাওয়া ভবন, হ্যাঁ আমি শুনছি, সব শুনছি। বলেন, এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াটা দিয়ে শুরু করি। মনে আছে মামলা চলছে,
হ্যাঁ, কিছুই হয়নি তখনও। এতিমের টাকা মেরে খেয়েছে, এতিমের টাকা মেরে খেয়েছে, এতিমের টাকা মেরে খেয়েছে। প্রধানমন্ত্রী বলেই যাচ্ছেন, বলেই যাচ্ছেন, বলেই যাচ্ছেন। মাঠের বক্তৃতা থেকে সংসদ, সংসদ থেকে সংসদীয় কমিটি, সংসদীয় কমিটি থেকে সংবাদ সম্মেলন, সর্বত্রই এতিমের টাকা মেরে খেয়েছেন। কোন জাজের ঘাড়ে বাংলাদেশে কয়টা মাথা ভাই? এরপরে আর তাকে সাজা না দিয়ে পার পাবে? জনাব তারেক রহমানকে খালাস দিয়েছিল জজ সাহেব, দেশে থাকতে পারে নাই, এখন দেশে ফিরতেও পারে নাই। এক জজ সাহেব, না জজ সাহেব বলা ভুল হচ্ছে, বাংলাদেশের প্রধান বিচারপতি, সিটিং চিফ জাস্টিস, দেশ ছেড়ে চলে গেছে। এই হচ্ছে আমাদের বিচার বিভাগের অবস্থা। তারেক জিয়া 10%, জনাব তারেক রহমানের বিরুদ্ধে এই প্রোপাগান্ডা শুনছি আজকে 17-18 বছর, ইফ নট মোর, মানে আরো বেশিও হতে পারে। কই একটা দুর্নীতির মামলা, একটা আয়োটা অফ এভিডেন্স দেখাতে পারলো না তো। ইতিমধ্যেই কিন্তু তিনি সাজাপ্রাপ্ত। সরি, ইতিমধ্যেই তো তিনি সাজাপ্রাপ্ত। হায় রে, একটু আগেই তো বললাম খালাস দেওয়ার পর একজন জজ বিদেশ চলে যেতে বাধ্য হয়েছেন, ফিরতে পারেন নাই এখনো। প্রধান বিচারপতি বাংলাদেশ থেকে ওই যে গেছেন বন্দুকের মুখে তোতলাতে তোতলাতে, আর বাংলাদেশে নামতেই পারলেন না। গণভবন আর হাওয়া ভবন, গণভবনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একদিনও থাকেন নাই, ওটা ওনাদের প্রপার্টি, ও 1 টাকা দিয়ে ওনারাই চাইছিলেন গণভবন আপন করে নিতে। গণভবনে বেগম খালেদা জিয়া কোনোদিন থাকেন নাই। হাওয়া ভবনের কথা বলছেন, হাওয়া ভবন নিয়ে একটা কথাই পরিষ্কার বলি, এটা একটা রেন্টেড প্রপার্টি, এটা ভাড়া বাড়ি ছিল, এবং এই বাড়ির মালিক যিনি, তার মায়ের নাম ছিল হাওয়া। ভদ্রমহিলা নিশ্চয়ই আল্লাহর কাছে চলে গেছেন অনেক আগে, আল্লাহ তাকে ভেস নসিব করুক। এই হাওয়া ভবনের শুনতে একটু কেমন কেমন লাগে তো, মানে ব্যবহার করছেন, কিন্তু এখন পর্যন্ত এই একটা এভিডেন্স, একটা প্রমাণ জনসমক্ষে আওয়ামী লীগ 17-15 বছর, একাধিক্রমে 16 বছর হচ্ছে, পারে নাই নিয়ে আসতে, না তারেক রহমানের বিরুদ্ধে, না হাওয়া ভবনের বিরুদ্ধে, না প্রাইম মিনিস্টার অফিসের সাথে হাওয়া ভবনের কোনো কানেকশন নিয়ে। তারেক রহমান বাংলাদেশের এই মাফিয়াদের যে সমস্ত উৎপাদন হয়েছে, এই উৎপাদনের মূল হতে তারেক রহমান। 10 ট্রাক অস্ত্র উনি এনেছেন, এটা সবার কাছে প্রমাণিত। এই সমস্ত অভিযোগের দায়ে মামলা হয়েছে, সে মামলা উনি সাজাপ্রাপ্ত হয়েছেন। ওনার 10%-এর কথা যেভাবে বলছেন যে আমরা কিছুই জানি না, ওনারা জানার পরে ওনাদের অবস্থান থেকে এটা বলবেন, এটাই স্বাভাবিক। এবং বিএনপির সমর্থক এবং নেত্রী হিসাবে উনি বিএনপিকে সমর্থন করে কথাগুলো বলবেন, এবং আমি আশা করি ওনার দলের ভেতরে উত্তর আরও উন্নতি হবে, উনি আরও বড় নেতা হবেন, এটা আমি ব্যক্তিগতভাবে আশা করি। তারপরেও এই সমস্ত কথাবার্তা যখন ওনারা বলেন, তখন দেশের মানুষের কাছে এই কথা দীর্ঘদিন ধরে বলতে বলতে ওনারা নিজেরা অনুধাবন করতে পারেন কিনা জানি না, এই কথা বলতে বলতে দেশের মানুষকে ওনারা যখন জনমত তৈরির চেষ্টা করেন এর বিরুদ্ধে, ওনারা তো বুঝতে পারেন যে মানুষ ওনাদের কথায় আর সায় দেয় না। ধন্যবাদ জানাচ্ছি বিশ্বাস করে যে ওনারা এই ধরনের অপকর্ম করেছেন। আপনি চাইলে এক লাইনে মন্তব্য করতে পারেন। মানুষ আমাদের কথা কিভাবে নেয় বা না নেয়, গ্রহণ করে না বর্জন করে, সেটা বুঝবার একটা আন্তর্জাতিক পদ্ধতি আছে, তো ভোট। ওই বিষয়টা বাংলাদেশ থেকে উঠে গেছে বহু বছর হলো। আরেকটা উপায় আছে, আমরা যদি একটু আমাদের অনুষ্ঠানগুলোর নিচে যে কমেন্টসগুলো আছে, মানুষ যে মন্তব্যগুলো করে, একটু কষ্ট করে পড়বেন। মানে শুধু বিএনপির লোকজনই টেলিভিশন দেখে বা টকশো দেখে তা তো না, দেশের জনগণই দেখে, একটু দেখে। জনাব সোহরাব হাসান, আপনার কাছে একটি প্রশ্ন রেখে গিয়েছিলাম, রাজনীতি কি পদভ্রষ্ট কিনা, যদি একটু ছোট্ট পরিসরে শুনি। রাজনীতি নেই এখন। রাজনীতি থাকলে নির্বাচন থাকতো, নির্বাচন থাকলে নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে তৈরি হতো, রাজনীতি থাকলে প্রতিটি পর্যায়ে, মানে তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত সমস্ত কমিটি, সমস্ত দলের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে হতো। আমাদের কোনো দলের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে হয় না। সুতরাং এটি শুধু সরকারি দলের নয়, বিরোধী দলেরও দায় আছে। যে বিষয়টি হচ্ছে যে এই যে পারস্পরিক দোষারোপ, অর্থাৎ আওয়ামী লীগ আমলের দুর্নীতি বেশি হয়েছে না বিএনপি আমলে, এটি নিয়ে আমরা কতদিন চলবো? মানে জনগণ কিভাবে, জনগণ কোনো দলকেই কিন্তু শুদ্ধ দল, বিশুদ্ধ দল হিসাবে গ্রহণ করে না। যে দুর্নীতি বিএনপি আমলে হয়েছে, কিন্তু তার মাত্রা বিএনপি আমলের থেকে এখন বেড়েছে। আওয়ামী লীগের অঙ্গীকার ছিল দুর্নীতি মুক্ত সমাজ করবে, দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা দেখাবে, সেটি দেখাতে ব্যর্থ হয়েছে। বেনজির থেকে যদি শুরু হয় সেই শূন্য সহিষ্ণুতা, সাধুবাদ জানাবো। আর যদি এটিও ক্যাসিনো বিরোধী অভিযানের মতো লোক দেখানো হয়,
তাহলে কিন্তু আবার ঘুরে ফিরে আমরা ধন্যবাদ জানাচ্ছি জনাব দুর্নীতির সোহরাব হাসান, চক্রে ধন্যবাদ জানাচ্ছি আবদ্ধ ব্যারিস্টার থাকবো। সেলিম আলতাফ জর্জ, ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার রুমিন ফারহানা। প্রিয় দর্শক, এখানেই শেষ করছি দেশ প্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।